প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, এই মুহূর্তে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন বা পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। যে সেফ এক্সিট এই মুহূর্তে ইস্তিমুর। জি, ইস্তিমুর, এটা অনেকে হয়তো চিনেন না। এটা অল্প কিছুদিন আগে স্বাধীন হয়েছিল একটা দেশ ইস্তিমুর, এবং সেটা প্রেসিডেন্ট আপনার এসেছিল যখন আমাদের এই নুনুস গভর্নমেন্ট যখন অবৈধ ক্ষমতা দখল করেছিল, তখন এই ইস্তিমুরের রাষ্ট্রপতিকে এনে লাল গালিচা সংবর্ধনা দিয়েছিলেন। আবার নুনুস সরকারের খুবই ঘনিষ্ঠ একজন এই ইস্তিমুরের রাষ্ট্রপতি, তিনি নুনুস সরকারের খুব ঘনিষ্ঠ এবং খুব একটা পয়সাওয়ালা দেশ না, এটা দরিদ্র পীড়িত একটা দেশ। এই দেশে এখন ওনারা সেফ এক্সিট পাচ্ছেন বা পেয়ে গেছেন। তো আমার কাছে যতটুকু এই মুহূর্তে খবর আছে যে উপদেষ্টা পরিষদের 16 জন, ইন টোটাল 16 জন, তার মধ্যে নুনুস সরকার হয়তো অন্য কোথাও যাবেন, নুনুস অন্য কোথাও যাবেন, বাকি 16 জন এবং এনসিপির 9 জন, এনসিপির 9 জন এবং বাকি 16 জন সহ এরা সবাই ইস্তিমুরের রেসিডেন্সি কার্ড অলরেডি পেয়ে গেছেন এবং টিকেটও করা আছে। এবং ইস্তিমুরের সবচেয়ে মজার বিষয়টা কি জানেন? ইস্তিমুরে বাংলাদেশি টাকায় 5 লক্ষ টাকা কেউ ইনভেস্ট করলে তাকেই রেসিডেন্স পারমিট দিচ্ছে। সুতরাং সে দেশের রাষ্ট্রপতি যেহেতু আমাদের নুনুসের বন্ধু, সেই হিসাবে ইন টোটাল বাংলাদেশ থেকে 35 জনের জন্য রেসিডেন্স পারমিট, মানে পার্মানেন্ট রেসিডেন্স পারমিট, পাসপোর্ট না, পার্মানেন্ট রেসিডেন্স, ওনারা থাকবেন, খাবেন, ঘুরবেন, বিভিন্ন দেশেও যাবেন, কোনো সমস্যা নেই। নর্মাল প্রোটেকশন, এটাকে আপনার ইউরোপ এবং আমেরিকাতে রাজনৈতিক প্রোটেকশন না, এটাকে মানে সেফ প্রোটেকশন বলা হয়। তো সেই সেফ প্রোটেকশনের জন্য ওনারা প্রায় $70 মিলিয়ন অলরেডি ইনভেস্ট করেছেন এই 33 জন, এবং ওনাদেরকে সেখানেই গিয়ে থাকতে পারবেন। তো এই সেফ এক্সিটের ব্যাপারটা হচ্ছে যে ওনারা নাকি অল্প কিছুদিন, গত 1 সপ্তাহের ভেতরে বিএনপির 3 জন নেতা এবং খালেদা জিয়ার সাথে গোপন বৈঠক করেছেন যে ওনারা যে কোনো ভাবে একটা ইলেকশন যদি দিতে পারেন, ইলেকশনটা দিয়ে ক্ষমতাটা বিএনপির হাতে বুঝিয়ে দেবেন, এবং যেদিন ইলেকশন হবেন, ইলেকশনের একদিকে রেজাল্ট ঘোষণা হতে থাকবে, অন্যদিকে ওনারা একে একে সবাই সেফ এক্সিট নিয়ে পালিয়ে যাবেন। তো ওনাদের জন্য ওনারা ডিমান্ড করেছেন 3টা জিনিস। যে ইউনূস সাহেব যেটা ডিমান্ড করেছেন সেটা হচ্ছে যে গ্রামীণ ব্যাংক বা গ্রামীণের কোনো প্রতিষ্ঠানের উপরে কোনো মামলা করা যাবে না, কোনো চাকরিচ্যুত করা যাবে না বা বন্ধ করা যাবে না, প্রথম শর্ত ওনার। দ্বিতীয় শর্ত, এই উপদেষ্টা পরিষদ এবং আপনার এই জুলাই আগস্টের সন্ত্রাসী যারা আছে তাদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। এবং তৃতীয় শর্ত হচ্ছে যে তাদের পরিজন যারা এখানে আছে তাদেরকে নিরাপত্তা দিতে হবে, একরকম নিরাপত্তা দিয়ে রাখতে হবে, যাতে আপনার এই যে আওয়ামী লীগ সরকারকে হটানোর পরে ওনারা আওয়ামী লীগের উপরে যে অত্যাচার অবিচার করেছে সেই রকম কিছু যাতে না করে। এই 3টা দাবি ওনাদের, এবং এই 3টা দাবি বিএনপি মেনে নেওয়ার কারণে ইউনূস সরকার এখন এই যে গতকাল আপনারা দেখেছেন যে ওনারা গণভোট আর ইলেকশন একসাথে দিয়েছেন। তার মানে হচ্ছে কি জানেন? যে গণভোটে বিএনপি যদি ভোট হয়, বিএনপি তো না ভোট করবেনি। সুতরাং এই জুলাই সনদ পাস হোক আর চাই না হোক, যার নামে যায়, ওনারা জামাতও চায় না, অমুকরাও চায় না, কিছু না, বিএনপির উপর ভরসা যে ওনারা মনে করছে যে বিএনপি ইলেকশনে জিতে ক্ষমতায় যাবে। সুতরাং বিএনপি যাতে ওনাদের এই সেফ এক্সিট গুলো ব্যাপারে নজর রাখে। এবং খালেদা জিয়া নিজে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তারেক জিয়া 3 জনই নাকি এই ব্যাপারে 100% ওকে করেছেন। এবং এর ভিতরে আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, আমির খসরু মাহমুদ চৌধুরী অনেকদিন যাবত কিছু বলেন না, কারণ এই পুরো কাহিনীতে আমির খসরু মাহমুদ চৌধুরী উনিও সহযোগিতা করেছেন নুনুস সরকারকে। সুতরাং ওনাদের এখন সেফ এক্সিট হচ্ছেন যে ইস্তিমুর। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, ভাই পৃথিবীর এত এত দেশ থাকতে ইস্তিমুর কেন? কারণ ওনারা নাকি চিন্তা করে দেখেছেন পৃথিবীর যেখানেই যাক সেখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কোনো না কোনো সংগঠন আছে, বাঙালি আছে, এবং শুধু আওয়ামী লীগ না, বাঙালি পাইলেই ওনাদের যে কোনো জায়গায় রাস্তাঘাটে পিটবে। ইউরোপের কোথায় যাবে? ইউরোপে গেলে তো ওনাদের বন্দুক নিয়ে নিয়ে সারাক্ষণ পুলিশ ওনাদের গার্ড দিবে না, রাস্তাঘাটে খাইতে হইলেও বাইরে তো ওখানে হোটেলের ভিতর পেটে দিবে, রাস্তাতে থাবড়ায় চড়াই দিবে। আমেরিকাতে সেম অবস্থা, ইংল্যান্ডে তো আরো খারাপ অবস্থা। মিডিল ইস্টে হয়তো 2, 4, 5 দিন থাকতে পারবে, কিন্তু মিডিল ইস্টে জীবন কি জীবন থাকতে পারবে না, সেখানেও মাইর খেতে পারে।
এইসব কারণে ইস্তিমুর যেহেতু বাঙালি নেই, একদম স্বল্প মনে কিছু আছে, কোনো বাঙালি নেই, ঝামেলা নেই, সুতরাং ওনারা $70 মিলিয়ন ইনভেস্ট করার পরে ওই দেশে আপনার এনাদেরকে তো রাষ্ট্রীয় নিরাপত্তাই দেওয়া হবে। আর যেহেতু রাষ্ট্রপতি নুনুকালীন ফ্রেন্ড, সুতরাং ওনারা সকলেই ইস্তিমুর যাচ্ছে 100% শিওর লিখে রাখেন। এবং এই ঘটনাটা ওনারা যে বিএনপির সাথে করেছেন, যার মানে নির্বাচন হলে, আর যদি নির্বাচন না হয়, কারণ ওনাদের সন্দেহ আছে এখন, ওনারা বুঝতে পারছেন আওয়ামী লীগ বিহীন ওনারা নির্বাচন দিতে পারবেন না। কারণ যেভাবে ইন্টারন্যাশনাল মিডিয়াতে শেখ হাসিনা বক্তব্য আসছে, ইন্টারন্যাশনাল মানবাধিকার সংস্থাগুলো যেভাবে ধরে রেখেছে, এইসব কারণে ওনারা ভয়ে ভীত। এবং আওয়ামী লীগের ডাকা এই 13 তারিখের লকডাউন যেভাবে মানুষ সফল করে দিয়েছে, এবং 16-17 তারিখের টোটাল শাটডাউনও সফল করে দিবে, এই ভয়ে ভীত। হয়তো ওনারা ডিসেম্বরের আগে যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। সুতরাং সবাই চোখ কান খোলা রাখুন। আমি আওয়ামী লীগের ভাই বোন যারা আছেন তাদেরকে বলি, এবং আম জনসাধারণ যারা আছেন সকলকে বলি, ভয়ের দিন শেষ, এবার পাল্টাঘাতের সময়। আমরা আর সামান্য ঝাঁকুনিতেই এই গভর্নমেন্ট পগার পার হয়ে যাবে। তবে এই গভর্নমেন্টের অনেকে পালাতে পারলো, অনেকে পালাতে পারবে না। যারা পালাতে পারবেন না তাদের খবর বাংলার জনগণ নেবেন। এবং ইউনূস সাহেব নিজে ফ্রান্সে যোগাযোগ করেছিলেন যে ওনাকে সেই আগের মর্যাদা, কিন্তু ফ্রান্স গভর্নমেন্ট রাজি হয়নি, ইউরোপিয়ান গভর্নমেন্ট রাজি হয়নি। তার কারণ হচ্ছে যে এদের সবার কাছে একটাই এখন, যে ওই যে আপনার ইন্টারন্যাশনাল কোর্টে যেটা হেগে যে মামলাগুলো দায়ের হয়েছে, এতে ইউনূস বাহিনী ফেসে যাবেন। আর যার কারণে কোনো গভর্নমেন্ট ওনাদেরকে, ইউরোপিয়ান কোনো গভর্নমেন্ট ওনাদেরকে নিরাপত্তা বা ওনাদেরকে আশ্রয় দিতে রাজি নন। এবং যেহেতু ওনাদের গায়ের উপর ইসলামিক ট্যাগ লেগে গেছে, সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীর ট্যাগ লেগে গেছে, সেটা আরো বিভৎস। এবং এরপর আছে ইন্ডিয়ার র, কারণ ইন্ডিয়ার যে বোমা হামলা, সেটার পরে ইন্ডিয়ার র পৃথিবীর বিভিন্ন দেশে ধরবে, রাশিয়ান কেজিবি বিভিন্ন দেশে ধরবে। সব জায়গা থেকে বাঁচার জন্যই ওনাদের এখন সবচেয়ে নিরাপদ স্থান ইস্তিমুর, এবং ইস্তিমুরে যাওয়ারই ওনারা সেফ এক্সিটের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়েছে। সুতরাং এখন ইলেকশন হবে না, এটা যেমন 100% শিওর, ডিসেম্বরের ভেতরেই ইউনূস গভর্নমেন্ট পালাবে, এটাও শিওর। জয় বাংলা, জয় বঙ্গ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কোন দেশের সাথে সম্পর্ক সবচেয়ে শীতল? এমন প্রশ্নের উত্তর সহজে দেয়া যায়। বলা যায় দেশটির নাম হলো ভারত। সরকার সমর্থকদের ভারত বিরোধী অবস্থান আর শেখ হাসিনার দিল্লি থেকে বার্তা দেয়া, এই দুই ইস্যুতে দেশ দুটির মধ্যকার সম্পর্কে উষ্ণতার লেশ মাত্র খুঁজে পাওয়া যায় না। সবশেষ আন্তর্জাতিক ও ভারতীয় অনেকগুলো সংবাদ মাধ্যমে একের পর এক শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ হচ্ছে। বিষয়টি নিয়ে নাখোশ অধ্যাপক ইউনূসের সরকার। 13 নভেম্বর ঢাকায় ভারতের উপ হাই কমিশনার পবন ভাদেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠিয়ে সেটি জানিয়ে দেওয়া হয়েছে। এরকম একটি স্পর্শকাতর সময় নতুন খবর হলো, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বাংলাদেশ সরকার পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে নিশ্চিত করা হয়েছে খলিলুর রহমান ভারত যাচ্ছেন। যদিও সরকার পক্ষ থেকে জানানো হয়েছে এই সফরটি আঞ্চলিক নিরাপত্তা গ্রুপ কলম্বো সিকিউরিটি কনক্লেভের বা সিএসসি এর একটি বহুপাক্ষিক সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে। কিন্তু বাংলাদেশের জন্য এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি সম্মেলন ভারতে গত অক্টোবরে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে যাওয়ার জন্য নিমন্ত্রণ পেয়েছিলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কিন্তু বিতর্ক এড়াতে সেই সম্মেলনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অথচ 1 মাসের মধ্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ভারত সফর যাওয়া নিয়ে বিবৃতি দিয়ে জানালো প্রধান উপদেষ্টার দপ্তর। গণমাধ্যমগুলোর খবরে শেষ সফরে জনাব খলিলুর রহমানের সাথে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের বৈঠকের সম্ভাবনার কথা বলা হয়েছে। যদি সত্যি সেই বৈঠক হয়, তাহলে ব্যাংককের পর দ্বিতীয়বারের মতো দুই দেশের নিরাপত্তা উপদেষ্টার বৈঠকে কি নিয়ে আলোচনা হতে পারে তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা আর বিশ্লেষণ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ভারত মহাসাগরীয় অঞ্চলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে আগামী 19 নভেম্বর দিল্লি সফরে যাচ্ছেন। বাংলাদেশের সংবাদ মাধ্যম দৈনিক প্রথম আলো প্রথম সংবাদটি
নজরে আনে। 14 নভেম্বর মধ্যরাতে দৈনিক প্রথম আলোর অনলাইনে প্রকাশিত খবরে বলা হয়, ভারত মহাসাগরের 5টি দেশের সমন্বয়ে গঠিত কলম্বো সিকিউরিটি কনক্লেভের সম্মেলন 20 নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে 2 দিনের সফরে দিল্লি যাচ্ছেন খলিলুর রহমান। অক্টোবরের দ্বিতীয়ার্ধে অজিত দোভাল ওই সম্মেলনে অংশ নিতে খলিলুর রহমানকে আমন্ত্রণ জানান। এবার ভারত কলম্বো সিকিউরিটি কনক্লেভের বা সিএসসি এর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের 7ম সম্মেলনের স্বাগতিক দেশ। দৈনিক সমকালের খবরে বলা হয়েছে, 14 নভেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আঞ্চলিক নিরাপত্তা গ্রুপ কলম্বো সিকিউরিটি কনক্লেভের সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন খলিলুর রহমান। ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও মরিশাসের সঙ্গে গত বছর 5ম সদস্য হিসেবে বাংলাদেশ কলম্বো সিকিউরিটি কনক্লেভে যোগ দেয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার আঞ্চলিক সহযোগিতাকে গুরুত্ব দিচ্ছে এবং বিভিন্ন সংস্থার বৈঠকে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিমস্টেকের সভাপতি নির্বাচিত হয়েছেন। সার্ক পুনরুজ্জীবিত করতে তিনি জোরালোভাবে কাজ করছেন। চীনের কুনমিংয়ে চীন ভারত মহাসাগরীয় আঞ্চলিক ফোরামে খলিলুর রহমানের অংশ নেওয়ার প্রসঙ্গ তুলে ধরে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পারস্পরিকভাবে লাভজনক আঞ্চলিক সহযোগিতার লালনে অন্তর্বর্তী সরকারের যে প্রচেষ্টা, তারই ধারাবাহিকতায় কলম্বো সিকিউরিটি কনক্লেভে অংশ নিচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। দর্শক, একটি লক্ষণীয় বিষয় হলো, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান গত 1 বছরে বহু দেশ সফর করেছেন। অনেকগুলো আন্তর্জাতিক সভায় তিনি অংশ নিয়েছেন, কিন্তু প্রধান উপদেষ্টার দপ্তর থেকে কখনোই বিবৃতি দিয়ে সেটি জানাতে দেখা যায়নি। তাহলে প্রশ্ন হলো, ভারত সফরের তথ্য নিশ্চিত করতে কেন বিবৃতি দেয়া হলো? আবার বিস্ময়কর হলো, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কোন উচ্চপদস্থ প্রতিনিধির সাথে ভারতের সুসম্পর্কের রেশ টেনে সামাজিক মাধ্যমে বিভিন্ন সভায় সোচ্চার হতে দেখা যায় সরকার সমর্থকদেরই। কিন্তু সরকারিভাবে নিষিদ্ধ করার পরও খলিলুর রহমানের এই সফর নিয়ে সরকার সমর্থকদের মধ্যে যারা ভারত বিরোধী বলে পরিচিত, তাদের কোনো উচ্চবাচ্য শোনা যাচ্ছে না। অথচ সমালোচনা এড়াতে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গত অক্টোবরে ভারতের নিমন্ত্রণ পেয়েও দিল্লি যাননি। গত 14 অক্টোবর ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী দেশগুলোর শীর্ষ সামরিক কর্মকর্তাদের নিয়ে 2 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে গৌরবোজ্জ্বল ভূমিকা রাখা দেশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য এই সম্মেলনে প্রতিনিধিত্ব করা বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু শেষমেশ জেনারেল ওয়াকার সেই সম্মেলনে যাননি। যদিও এরপর ভারতীয় সেনাবাহিনীর একটি দল বাংলাদেশ সফরে এসেছিল। এমনকি কিছুদিন আগে ঘুম কমিশনের এক সদস্য ব্যক্তিগত সফরে ভারত গেলে সেটি নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্কের ঝড় ওঠে। বাংলাদেশ ও ভারতীয় কয়েকটি গণমাধ্যমের খবর হলো, এই সফরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে জনাব খলিলুর রহমানের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, দিল্লিতে অবস্থানকালে খলিলুর রহমান এবং অজিত দোভালের পৃথক বৈঠক হবে কিনা এ বিষয়ে ঢাকা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে পারেনি। তবে ভারতীয় একটি সূত্র জানিয়েছে, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে 2 দেশের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারকদের মধ্যে সরাসরি কথোপকথনের আগ্রহ রয়েছে। ফলে সম্মেলনের ফাঁকে সংক্ষিপ্ত বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। দর্শক, গত বছর 5ই আগস্ট থেকে নানা ইস্যুতে অধ্যাপক ইউনূসের সরকারের সাথে ভারতের সম্পর্ক বেশ